আজকে আমরা একটা কমন চ্যাপ্টারই বলা চলে। আমরা কজ কনসেপ্ট, তারপর লেভার, এই দুইটা চ্যাপ্টার আমরা করছিলাম। কজ কনসেপ্ট চ্যাপ্টার এবং লেভার বা মজুরি বা জব, তো এগুলোর সাথে ম্যাথের ইনফরমেশনগতভাবে কানেক্টেড। তো যার কারণে এই চ্যাপ্টারটা আমি করাবো। আমার এটা অত কঠিন না। তো জব কস্টিংটা কি? তো জব কস্টিংটা আমরা যদি আমাদের বইয়ের সংজ্ঞা থেকে দেখতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে, যদিও আমরা জানি যখন কোনো প্রতিষ্ঠান গ্রাহক বা ক্রেতাদের চাহিদা, নমুনা বা ফরমাইশ অনুযায়ী কোনো দ্রব্য উৎপাদন ও সরবরাহ করে তখন, এবং উক্ত ফরমাইশ সরবরাহকারী প্রতিষ্ঠান যে পদ্ধতিতে উৎপাদন নির্ণয় করে তাকে জব কস্টিং বলে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না বিরক্ত হচ্ছ? ভয়েস একদম ডাল হয়ে গেছে। স্যার শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, কথা বোঝা যায় তো নাকি, না একেবারে একটু জি সমস্যা? স্যার। আচ্ছা ঠিক আছে। তো মোট কথা, এই সংজ্ঞাও দেখা লাগবে না, আমি মুখ থেকে বলি। নর্মালি জব কস্টিংটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে আমাদের কাস্টমাররা তাদের প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ মালের অর্ডার দেয়, সেই মালের পরিমাণ অনুযায়ী যে পণ্য উৎপাদন করি সেটাকে আমরা জব কস্টিংয়ের আন্ডারে দিই। আর ব্যাচ কস্টিংটা মূলত হচ্ছে ক্রেতাদের কোনো ফরমাইশ থাকবে না বা কাস্টমারদের কোনো ফরমাইশ ছাড়া, মানে তারা কোনো ফরমাইশ দিবে না, বাট আমরা আমাদের নিজের মতো করে উৎপাদন করব, মানে ফরমাইশ ছাড়া, কোনো নির্দিষ্ট বর্ণনা অনুযায়ী একই প্রকার দ্রব্য উৎপাদন কার্য বা উৎপাদন করলে তাকে আমরা ব্যাচ কস্টিংয়ের আন্ডারে আমরা দেখাতে পারি। যেমন যে তানিন টেলিভিশন বছরে 20,000 একক 20 ইঞ্চি রঙিন টেলিভিশন বিক্রয়ের অনুমান করলো। তো এক্ষেত্রে তাদের কি হলো, এই কত পরিমাণ টেলিভিশন একত্রে উৎপাদন করলে এক একক ব্যয় ন্যূনতম হবে, এগুলো বিষয় না। মোট কথা, ক্রেতাদের ফরমাইশ বাদে যে পরিমাণ পণ্য আমরা উৎপাদন করি সেটাকে আমরা ব্যাচ কস্টিংয়ের আন্ডারে দিই। আর ক্রেতাদের ফরমাইশ অনুযায়ী যেই পণ্য উৎপাদন করি সেটা জব কস্টিং। আর জব কস্টিং আর ব্যাচ কস্টিং কোনো আলাদা না, একই বিষয়ে ম্যাথগত দৃষ্টিকোণ থেকে। তাহলে দেখি জব কস্টিং বা ব্যাচ কস্টিং এর ফরম্যাটটা কেমন। দেখো, এই ফরম্যাটটা একদম ছোট, যেটা আমরা কস্ট কনসেপ্ট চ্যাপ্টারে আমরা করছি। এই যে দেখো, এই জন্য ম্যাথটা এই চ্যাপ্টারটা ধরছি, ছোট চ্যাপ্টার। তো দেখো, জব কস্টেও আমরা টোটাল কস্ট বের করি যেভাবে কস্ট কনসেপ্ট চ্যাপ্টারে আমরা বের করছিলাম। তো এখানে প্রথমে আমরা কি করি, কস্ট কনসেপ্টের মতো কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম, সেটা নিয়ে আমরা শুরু করব যদি থাকে। তার সাথে আমরা কি আনবো, ডিরেক্ট লেবার, চার্জেবল এক্সপেন্স বা ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল তো আমরা উপরেই আনবো। তো এগুলো যোগ করলে আমরা কি পাই, প্রাইম কস্ট পাই। তারপরে এর সাথে ফ্যাক্টরি ওভারহেডগুলো আমরা যোগ করি, যদি কোনো সেল অফ স্ক্র্যাপ থাকে ওগুলো আমরা বিয়োগ করব। তো এগুলো যোগ করলে আমরা কাকে পাই, কস্ট কনসেপ্টের মতো ম্যানুফ্যাকচারিং অবলিক ফ্যাক্টরি অফ দি ওয়ার্ক কস্ট আমরা পাই। এর সাথে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্টগুলো যোগ করি। এখন কস্ট কনসেপ্টের মতো ওই যে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এগুলো আসে না, তো ঝামেলা নাই। তো আমরা কাকে পাবো, টোটাল কস্ট পাবো। তারপর আমরা কি করব, প্রফিট অ্যাড করে আমরা বিক্রি করব। তো মোটামুটি আমাদের
মোটামুটি আমাদের কস্ট কনসেপ্টের মতোই আমাদের কি হয় এই ফরম্যাটটা। তো এখন আমরা ম্যাথে যাই, তাহলে আমাদের কাছে কনফিডেন্ট বেড়ে যাবে। তো আমি এই পিডিএফটা, যদিও তোমাদের কাছে সব আছে, পিডিএফটা তোমাদের দিয়ে দিব। যেগুলো আর চিহ্নিত দিছি ওগুলো করলেই হবে। তো 3 আর 2-3 ছোট জিনিস, আমি বড় একটা ম্যাথে চাই। ওগুলো 2-3 তোমরা নিজেরা দেখো পারবা বড় মত লিখলে। এই যে দেখো 9 নাম্বার ম্যাথটা, আগে বেসিক এখান থেকে শুরু করি, তারপর দেখবা ইজি। যেগুলা মার্কিং করা ওগুলা করলেই হবে। তো দ্য ফলোইং ইনফরমেশন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য জব লেজার ইন রেসপেক্ট অফ জব নং 303। ও আরেকটা বিষয়, আমরা যে কোনো জবই করি আমাদের ম্যাথ জব নাম্বার থাকবে। তো জব নাম্বার থাকলে আমরা জব নাম্বার দিয়ে ম্যাথ শুরু করব। এই যে দেখো যে জব কোড শিট, জব নাম্বার 330, 303। তো এখানে আমাদের নিচে কি বলছে, ফাইন্ড দ্য প্রফিট ইফ জব ইজ বিল্ড ফর হচ্ছে 4200 টাকা। মানে বিল করা মানে স্যার হচ্ছে, একটু বড় করেন। আচ্ছা। তো দেখো এখানে অঙ্কে কি চাইছে, ফাইন্ড দ্য প্রফিট ইফ দ্য জব ইজ বিল ফর হচ্ছে কত, 4200। মানে বিল করা মানে কি, আমরা বিক্রি করি না, তার মানে বিক্রয় মূল্য বা সেলস প্রাইস দেওয়া আছে। তো আমরা সেলস প্রাইস নিচে রাখলাম। তো প্রথমে কি আসে, আমরা ম্যাটেরিয়াল আনবো। ম্যাটেরিয়াল আছে কত, 3400, যেটা আমাদের কস্ট কনসেপ্টেরই ম্যাথ। তো 3400 আনবো, তার সাথে ওয়েজেস সম্পর্কে কি বলছে, ওয়েজেস হচ্ছে তারা 80 ঘন্টা কাজ করছে এবং এটার রেট হবে কত, 2.5 টাকা করে। তার মানে আমরা 80 ঘন্টাকে 2.5 টাকা দ্বারা গুণ করব, করলে আমরা ওয়েজেস পাবো কত, 200 টাকা। এরপর আরও কি বলছে আমরা দেখি। আমরা চাইলে এই দুইটাকে যোগ করে প্রাইম কোস্ট দিয়ে দিতে পারি, ওরা দেখায় নাই, আমরা দেখাবো। এরপরে ভেরিয়েবল ওভারহিট ইনকার্ড ফর অল জব হচ্ছে কত, 5000 ফর 4000 লেবার আওয়ার্স। তো 4000 ঘন্টার জন্য ভেরিয়েবল ওভারহিটটা হচ্ছে কত, 5000 টাকা। এখন এটার রেট আমরা কিভাবে বের করব, 5000কে 4000 দ্বারা যদি ভাগ করি, প্রতি ঘন্টার রেট পেয়ে যাব হচ্ছে 2.5 টাকা, 1 টাকা 25 পয়সা করে। তো এই 1 টাকা 25 পয়সা হয় প্রতি ঘন্টায়। তাহলে সে কাজ করছে কয় ঘন্টা, 80 ঘন্টা। তার কারণে 80 ঘন্টাকে 1 টাকা 25 পয়সা দ্বারা গুণ করে আমরা ভেরিয়েবল কস্টটা বা যোগ করে দিব। তো যোগ করলে আমরা কাকে পাই, টোটাল কস্ট। এখন টোটাল কস্ট আসলো 3700 টাকা। তো 4200 থেকে যদি আমরা 3700 বাদ দিই, তাহলে আসে কে, প্রফিট। তো যেটা কিনা কস্ট কনসেপ্ট থেকেও এটা ইজি একটা টপিকস। তারপরে একটু মারপ্যাচ আছে, কিন্তু অত কঠিন না কস্ট কনসেপ্টের মতো। তো এই ম্যাথ তো আমরা ইজিলি বুঝলাম। স্যার হ্যাঁ বলো। স্যার আবার একটু বললেন ম্যাথটা। মানে কি বুঝো নাই, মানে স্যার একটু প্রথম থেকে যদি আবার একটু দেন তাহলে একটু ভালো হয়। প্রথমে বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দি জব লেজার ইন রেসপেক্ট অফ জব নাম 303। মানে 303 জব নাম থেকে আমাদের কি বের করতে বলছে, ফাইন্ড দ্য প্রফিট ইফ দ্য জব ইজ বিল ফর 4200 টাকা। তো আমাদের প্রফিট বের করে দেখাইতে চাইছে, মানে অঙ্কে চাইছে প্রফিট বের করো। তো প্রফিট বের করবো কীভাবে, যেখানে আমাদের বিল মূল্য দেওয়া আছে, অন্যান্য খরচগুলো দেওয়া আছে। তো আমরা কী করছি, বিলস বা সেলস প্রাইসটা
সবার নিচে দেই না, আমরা নিচে দিছি। তো এটাকে আমরা সেলস প্রাইসও বলতে পারি, জব কি দিতে পারি, সেলস, কোনো সমস্যা নাই, কস্ট কনসেপ্টের মতো। তো প্রথমে কি আনবো, ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল আনছি। তারপর কি, ওয়েজেসটা 2.5 টাকা করে গুণ করছো, 80 ঘন্টা ইন্টু 2.5 কত আসে, 200 টাকা। তারপর ভেরিয়েবল ওভারহেড সম্পর্কে বলছে, মোট ভেরিয়েবল কস্ট হচ্ছে কত, আর 5,000 টাকা, যেখানে মোট ঘন্টা হয়েছে কত, 4,000। তো 5,000-কে 4,000 দ্বারা যদি ভাগ করি, তাহলে প্রতি ঘন্টায় রেট আসে ভেরিয়েবল কস্ট 1 টাকা 25 পয়সা। এটা বুঝছি কিনা? জি স্যার। তো আমরা তো এই অঙ্কে তো কাজ করছে, জবে কাজ করছে কয় ঘন্টা, 80 ঘন্টা। এই 80 ঘন্টাকে 1 টাকা 25 পয়সা দ্বারা গুণ করলে 100 টাকা হয়। তো এইভাবে তাদের মোট ব্যয় হয়েছে কত, 3700। তারা সেলস করছে কত বা বিল করছে কত, 4200। 500 টাকা হয়েছে লাভ। এ হচ্ছে জব কস্ট, এই আর কিছু না। জব কস্ট বা আমাদের কস্ট কনসেপ্টের কস্ট শিট একই কথা, জব কস্ট শিট আর নর্মাল কস্ট শিট একই কাজ, বুঝতেছি? জি স্যার। আচ্ছা, আমি যেগুলা মার্কিং করে রাখবো ওগুলাই দেখবা, ওখান থেকে যদি প্রশ্ন কমন পড়ে দিবা না, পড়লে দরকার নেই, জাস্ট সেফ থাকা যদি বাই চান্স দেয়। আমারই কঠিন না, দেখো এখানে 10 নম্বর ম্যাটটা, এটা একটু ওরা অন্যভাবে দিছে, এটাও প্রেজেন্টেশন ঠিক হয় না, আমরা কস্ট কনসেপ্টের মতো দিয়ে দিতে পারি। ওরা জবগুলো আলাদা দেখাইছে। তুমি কি করবা, জবের জন্য এখানে একটা কলাম আর এই জায়গায় একটা কলাম, জব নাম্বার 101, জব নাম্বার 102। এখন এখানে একটা মারপেচ আছে অঙ্কেটার ভিতরে, আমি একটু বুঝাই যে ঈশান লিমিটেড টুক আপ টু জব, সে 2টা জব করছে ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল, দ্য ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলেবেল। তো জব নাম্বার 101, জব নাম্বার 102। তো যেখানে ম্যাটেরিয়াল সাপ্লাইড হয়েছে জব নাম্বার 1-এ 2,000 টাকার, আর এখানে হয়েছে 1,400 টাকা। তো ম্যাটেরিয়াল মূলত জব নাম্বার খরচে আসে, এই যে দেখো 2,000 আনছে, আর জব নাম্বার 2-তেও ম্যাটেরিয়াল সাপ্লাইতে দেখাইছে। বাট আমরা এই দুইটাকে পাশাপাশি দেখাবো, যেভাবে আমরা কস্ট কনসেপ্টে ম্যাথ করি বা একটু আগে যে ম্যাথটা করলাম, পাশাপাশি কলামে দেখানো যায়, সমস্যা নেই। জব নাম্বার 1, জব নাম্বার 2 দিয়ে লিখে দিতে পারি। এরপরে ওয়েজেস পেইড, এখানে 900, এখানে কত, 600। তো ওয়েজেস আমরা 900 দেখাবো, আর এখানে 600। এরপর থেকে একটু মারপেজ আছে, ডিরেক্ট এক্সপেন্স জব নাম্বার 101-এ আছে, এই জন্য আমরা জব নাম্বার 101-এ দেখাবো, কিন্তু 102-এ নাই, এই জন্য আমরা আনি নাই। এরপর একটা কথা বলছে যে ম্যাটেরিয়াল ট্রান্সফার ফ্রম 102 থেকে 101, তার মানে 102 থেকে 101-এ ম্যাটেরিয়াল ট্রান্সফার করছে, তার মানে 102-এ তো আর ব্যয় হয়নি, উল্টা আরও 101-এর ক্ষেত্রে ব্যয় হবে। এই জন্য ম্যাটেরিয়াল ট্রান্সফার নামে 101-এ আমরা দেখাবো। এরপরে এদিক থেকে 102 থেকে যেহেতু ট্রান্সফার হয়েছে, এই জন্য তার থেকে এটা আবার কমে গেছে, এই জন্য ট্রান্সফার ক্রেডিট পাশে বা দেখানো হয়েছে, বা মাইনাস করে দেখালেও হয়, তো ক্রেডিট পাশে দেখাইছে। তো এটা খতিয়ান স্টাইলে ওরা আর কি করছে। মানে স্যার 101-এ প্লাস করবো আর 102-এ মাইনাস করবো। হ্যাঁ হ্যাঁ, অথবা ওদের মতো খতিয়ান স্টাইল এটা দেখাইতে পারে, সমস্যা নেই। লাস্টে কি বলছে, ম্যাটেরিয়াল রিটার্ন টু দ্য স্টোর, ফিরে আসছে 102-তে চলে আসছে। তো চলে আসার কারণে ম্যাটেরিয়াল রিটার্ন হিসাবে আবার সেখানে ক্রেডিট মাইনাস করে দেখাইছে বা মাইনাসের অপশনে দেখাইছে। তো এখন দেখো, তো ফাইনালি এতে এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য কস্ট অফ ইচ জব। তাহলে প্রথম জবে টোটাল কস্ট 3,100, আর দ্বিতীয় জবে এখানে কস্ট হয়েছে, আবার এখানে কি হয়েছে, ম্যাটেরিয়াল স্টোর হওয়ার কারণে তাদের অ্যাকচুয়ালি কস্টিং হয়েছে কত, 1,850 টাকা।
তোমরা চাইলে এই ম্যাথটা স্কিপ করতে পারো, এটাও তো ইম্পর্টেন্টও না, জাস্ট আমি দেখাচ্ছি ইজি ম্যাথগুলো হিসাবে। এগুলো আসে না, বাট এই যে এ রিলেটেড 11 থেকে ম্যাথ আসে, এগুলো আমরা এখন দেখব। 11 নম্বর ম্যাথে আসি। এই যে দেখো এখানে জাস্ট এই যে ছোট ছোট ম্যাথ, এরকম ম্যাথ আসবে। দেখো, আকবর কোম্পানি লিমিটেড gives you the following information. The company uses job order costing system. তো এখানে দেখো তাদের জব কয়টা, এখানে জব প্রায় চারটা, 201, 202, 203, 204। যেখানে চারটা জবের ম্যাটেরিয়াল ইউজড হয়েছে এত এত টাকা, টোটাল 13,035 টাকার ম্যাটেরিয়াল বাবদ কস্ট হয়েছে। ডিরেক্ট লেবার কস্ট হয়েছে কত, ডিরেক্ট লেবার কস্ট হয়েছে যেই টাকাটা, এবং তাদের ঘন্টা অনুযায়ী কাজ হয়েছে এইভাবে, টোটাল 1360 ঘন্টা কাজ হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন। তো ম্যাটেরিয়ালের ইনফরমেশন পেলাম, ডিরেক্ট লেবারের ইনফরমেশন আমরা পেলাম। এরপরে 3 থেকে আরও কী কী ইনফরমেশন দিচ্ছে দেখো। ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাপ্লাইড টু জব অ্যাট দ্য রেট অফ 4 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার। তো ফ্যাক্টরি ওভারহেডটা ডিরেক্ট লেবার আওয়ারের উপর 4 টাকা করে দেওয়া হবে প্রতি ঘন্টায়। তো এটা মাথায় রাখলাম। আরও কি বলছে, জব নাম্বার 201, জব নাম্বার 202 আর কমপ্লিটেড ডিউরিং জুলাই। তো ডিউরিং জুলাই মাসে জব নাম্বার 101 এবং 202 এটা কমপ্লিট করা হয়েছে। জব নাম্বার 201, 202 ওয়ার ডেলিভার্ড টু দ্য কাস্টমার অ্যাট এ সেলস প্রাইস অফ 5,000 এবং 5,700 টাকার এক্সপেক্টেবলি। তো কাস্টমারদের ডেলিভার করছে 5,000 এবং 5,700 টাকা। তো দেখো, একটু আগেও আমরা 9 নম্বর একটা ম্যাথ করছি, তাদের বিক্রয় মূল্য বা সেলস প্রাইস জব নাম্বার দিয়ে দিছে। এখন আমাদের চাইছে কি, প্রিপেয়ার দ্য জব অর্ডার কস্ট শিট, জব অর্ডার কস্ট শিট বা আমরা নর্মালি যে কস্ট শিট করি সেটা। জব নাম্বার 201, জব নাম্বার 202। লাস্টে আরেকটা কথা বলছে, ওয়ার জবস প্রফিটেবল, এই জবগুলো কি প্রফিটেবল হয়েছে। তো আপনাদের দেখো ম্যাথগুলা ঠিক কস্ট কনসেপ্টের স্টাইলে করা হয়েছে। তো ইতোমধ্যে তারা জব নাম্বার 201-এর অ্যামাউন্টটা সেল করছে কত টাকায়, 5,000 টাকায়। জব নাম্বার 202 সেল করছে 5,700। তো আমরা নিচে সেলস প্রাইসটা আমরা দিয়ে দিব। স্যার এখানে কি যে ডেট অফ কমার্শিয়াল, তারপর ডেট অফ কমপ্লেন, এগুলা লিখতে হবে? কোনগুলা, ওই যে ওইটা, এই না যে জব কস্টিং। হ্যাঁ। না না না, লাগবে না, ডিসক্রিপশন এগুলোর প্রয়োজন নেই। জাস্ট জব নাম্বার দিয়ে দিতে পারো, টাকা দিয়ে দিবা, শেষ। আর এখানে যেমন পার্টিকুলার দিই, আমরা পার্টিকুলার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর জাস্ট লিখে দেবা জব কস্ট শিট, জব নাম্বার 201, 202, নর্মাল কস্ট শিট যা। তো এখানে ওইটা। তো এখন দেখো সেলস প্রাইস বলে দিছে। তো এখন আমরা শুরুতে কি আনবো, আমাদের জব দেখছি শুরুতে 4টা, কিন্তু আমাদের জব কস্ট করতে বলছে 2টা আইটেমের, এই যে 201 এবং 202। তো এই জন্য আমরা 201 এবং 202-এর নামে 2টা কলাম আমরা দিব। এই রিলেটেড ম্যাথ আমাদের আসতে পারে। তো আমরা একটু মনোযোগ দিই, প্রথমে ম্যাটেরিয়ালগুলো আনবো। তো আমরা মনোযোগ দিয়ে দেখি 201, 202। তো জব নাম্বার 201, 202-এ 3263 আর 3249 এই 2টা টাকা নিয়ে আসবো। এই যে 3263, 3249 ম্যাটেরিয়াল ইউজ নামে আমরা দেখাবো। তারপরে কি দেখে আসছি, লেবার। তো এখানেও সেম, লেবারের কস্টটা এই 2টা, 680 আর 620।
আমরা এই যে 680 620 বসাবো। তো কস্ট শিটে তো আমরা জানি এটা কি প্রাইম কস্ট, তো এই দুইটা যোগ করলে প্রাইম কস্ট আসবে। তারপর আমরা কি যোগ করি, ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে বলছে যে ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাপ্লাইড টু জবস, এই জবসগুলোতে অ্যাপ্লাই করা হয় অ্যাট দ্য রেট অফ 4 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার। তো ডিরেক্ট লেবারের 4 টাকা করে। তো এখন কত ঘন্টা করে কাজ করছে, তো আমাদের ঘন্টার ইনফরমেশনও দেওয়া আছে। এই যে 340 ঘন্টা, 310 ঘন্টা। তো এখন কি করব, ওদের মতো এভাবে লেখার দরকার নেই। 340 × 4, তো ওই জব নাম্বার একের এত টাকা আসবে, 310 × 4, তো 1240 টাকা আসবে। তো এটা যোগ করলে আমরা কাকে পাই, ওয়ার্ক কস্ট বা টোটাল কস্ট। ওয়ার্ক কস্ট তো আমরা কস্ট কনসেপ্টে লিখি, কিন্তু এখানে তো ফিনিশ গুডস নাই, ওয়ার্ক ইন প্রসেস নাই, কিচ্ছু নেই। তো সরাসরি এটাকে কি বলবো, টোটাল কস্ট। এখন তারা জব নাম্বার 201 সেল করছে কত টাকায়, 5,000-এ। তো এতে তার কি হলো, লস হলো 303 টাকা। আর 202 নাম্বার যেটা, এটা সেল করছে, ওরা বইলা দিছে যে 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তো শুরুতে দেখাইছি, এই যে এখানে জবস 201 এবং 202 were delivered to the customer at a sales price of 5,000 টাকা এবং 5,700 টাকা রেসপেক্টিভলি। যার কারণে এই যে 5,000 এবং 5,700 বসাই দিছি কি নামে, সেলস নামে। তাহলে এখন আমরা কি করব, এই কস্ট প্রাইস থেকে সেলস প্রাইস বাদ দিলে স্যার, 200। ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে ওইটা মানে এখানে ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা করে চাইছে, যে তাহলে 2001 আর 2002 এর জন্য কি 4 টাকা করে দিব? হুম হুম, প্রতি ঘন্টায়। তো 4 টাকা গুণ করে যে, ওইটা কি স্যার উপর থেকে আসছে? হ্যাঁ একটু আগে কি দেখাইলাম, এই যে ডিরেক্ট এটা লেবার এটা ঘন্টা। স্যার ডিরেক্ট লেবার কস্ট আর আর কি লেখা? হ্যাঁ, একটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। আর এখন আমাদের কি লাগবে, ঘন্টা। মানে আমি খাবারটা আমি ধরছি। হ্যাঁ, এই ঘন্টা গুণ করে দিব। আচ্ছা স্যার। এগুলো পারবা বাসায়, আজকে আমি দেখাই দিচ্ছি কয়েকটা, তোমরা ওই মার্কিংগুলো দেখলে কস্ট কনসেপ্টের মতোই। তো এই যে 340 × 4, 1360, 310 × 4, 1240। তো ইজি, কস্ট কনসেপ্ট থেকে এটা আরো সহজ। তোমরা স্যার ইস- এখান থেকে কি প্রফিট বের করতে হইব? কি, হ্যাঁ প্রফিট, এই যে, মানে হ্যাঁ প্রফিট। এটা তো এমনি বোঝা যায়, সেলস থেকে এই টোটাল কস্ট বাদ দিলে ব্যালেন্সিং ফিগার কি আসবে, প্রফিট অ্যান্ড লস। 201-এ লস হয়েছে, জি, আর 202-এ 591 টাকা প্রফিট। প্রফিট হয়েছে। লাস্টে আমাদের এই অঙ্কে কি চাইছে, একটা আরেকটা প্রশ্ন করছে, দুইটা জিনিস চাইছে। একটা চাইছে হচ্ছে কস্ট শিট করো, আর একটা হচ্ছে ওয়ার জবস প্রফিটেবল। না, সবগুলো প্রফিটেবল না। এই যে দেখো, দ্য অ্যাবভ জব অর্ডার কস্ট শিট শোজ দ্যাট জব নাম্বার 201 সাস্টেইনস লস অফ 301, বাট জব নাম্বার 202 আর্ন এ প্রফিট 591। সো অনলি জব নাম্বার 201 ইজ প্রফিটেবল। এই তো 202 নাম্বারটা আমরা প্রফিটেবল বলে দিব। তো এইভাবে আমাদের স্যার ছোটোখাটো, এখানে বলো। স্যার এখানে যেটা দিচ্ছে আমরা তো 201, যে 201 আর 202 এরটা বের করছি। হ্যাঁ, আর তাহলে ওভারঅল পুরাটা কি, ওই যে 2 নাম্বার যেটা আছে সেটা কি ওভারঅল পুরাটার মধ্যেই? 2 নাম্বার পুরোটা বলতে এই দুইটা কস্টের উপর, কারণ আমাদের, মানে আমরা, ওই যে 2 নাম্বার ওয়ার্কিং বা যেটা চাইছে আর কি। হ্যাঁ, ওয়ার জবস প্রফিটেবল। 2 নাম্বারটা যে চাইছে যে ওয়ার জব পসিবল, মানে কোনটা আর কি পসিবল? এটা কি 1 2 থেকে বের করব নাকি সবগুলা থেকে বের করব? না না যে না না, 4টা যে আছে 1 2 না, 3 4। এই দুইটা থেকেই করবা। আবার এখানেও বলে দিচ্ছে জব 201, জব 202,
ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য জুলাই, এখানেও ইন্ডিকেট করছে, এই কথা দ্বারাও বোঝা যায় যে আমরা এই দুইটা জবের উপর সিদ্ধান্ত নিব। এই কারণে আমরা এই দুইটার কাজ করছি, এই দুইটা থেকে সিদ্ধান্ত নিলেই হবে। যদি দুইটা সম্পূর্ণটা কমপ্লিট বলা থাকতো, তাহলে তোমরা জব নাম্বার আরও 4টা কলাম করে বাকিগুলোও দেখা দিতে পারতাম, কিন্তু সব তো কমপ্লিট করে নাই, তো এই জন্য আমরা করি নাই। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বাকিরা বুঝতেছো তো? আর আমার তো বয়স ভালো না, এই জন্য একটু দ্রুত পড়া টানতে পারতেছি না। দেখো 12 নম্বর ম্যাথও একই রকম, আমি 12 নম্বর ম্যাথটা শেষ করে দিচ্ছি। তোমরা এইখানে এই যে গোল চিহ্ন দেওয়া, এগুলো সব কস্ট কনসেপ্টের মতো ম্যাথ। এই যে দেখো প্রাইম কস্ট, এগুলা কিছু ওয়ার্কিংস আছে, না বুঝলে আমি শনিবারে বুঝাই দিব, আর তোমাদের সমস্যাগুলো শনিবারেই করবা। তো এগুলো সব একই রিলেটেড ম্যাথ। এই যে দেখো প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, একই রকম ম্যাথ, তোমরা নিতে পারবা। আমি এখন স্যার কয়টা ম্যাথ আছে? হ্যাঁ হ্যাঁ, এই গোল, কয়টা ম্যাথ আছে এখানে? এই যে আর চিহ্নিত রেড কালার আছে না, এই জি স্যার। রেড কালারগুলা করবা। আবার এই যেখানে 25 বাদ, 25 লাগবে না, 26 করবা, 27 করবা, 28 করবা, এরপরে আবার স্যার করো, যেটা বাদ, যেমন 29 স্যার করবা না। যেটা বাদ ওইটা বাদ লিখে দেন। বাদ লেখার দরকার নেই, এই যে আর চিহ্নিতগুলো আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের, ওইখান ওইটা থেকে মার্কিং করে নিও। আর ব্যাচ কস্টিংও খুব আচ্ছা সহজ, স্যার। ব্যাচ কস্টিংও সহজ। আচ্ছা, তোমাদের সময় থাকলে আমি ক্লাসটা আরেকটা নিয়ে একটু পরে, সমস্যা নেই, একটু পরে টাইম আউট হবে, সমস্যা নেই, আমি আরেকটা ক্লাস নিব 10 মিনিট পরে। আমি আরেকটা ম্যাথ করে 12 নম্বর ম্যাথটা করে। আচ্ছা স্যার। বয়সটা নষ্ট হয়ে গেছে, এর কি অসুবিধা? এবার দেখো 12 নম্বর ম্যাথটা আমরা কমপ্লিট করি, সব কস কনসেপ্টের মতো আসলে দিবা। এখন এরকম একটা ইনফরমেশন দিবে, তোমরা পরে হা হয়ে তাকায় থাকবা। তো এর চেয়ে ভালো এটা ধারণা নিয়ে রাখো, কস কনসেপ্টটাই ধরো এইভাবে দিয়ে দিল, তখন কি করবা? এই জন্য এটা ম্যাচিং ম্যাথ, এটা স্কিপ করা উচিত না। আচ্ছা, এবার দেখো প্রভাতি লিমিটেড ম্যানুফ্যাকচার্স গুডস টু কাস্টমার্স স্পেসিফিকেশন, দ্য ফলোয়িং ডেটা রিলেট টু দ্য জব। তো এখানে র ম্যাটেরিয়াল ইউজ করছে, ম্যাটেরিয়াল এ ইউজ করছে 178 আইবি, এটা একটা পরিমাণ, এবং এটার রেট হচ্ছে 37 টাকা করে। বি 264 আইবি, এটার রেট হচ্ছে 25 টাকা করে। ডিরেক্ট লেবার ডিপার্টমেন্ট 1-এ 370 ঘন্টা কাজ চলছে 3.5 টাকা করে রেটে। ডিপার্টমেন্ট 2-তে 480 ঘন্টা কাজ চলছে 3 টাকা 30 পয়সা রেটে। এখন ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে বলছে যে চার্জ অ্যাট 280 টাকা পার আওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অন ওয়ার্ক কস্ট, প্রফিট বলে দিচ্ছে 20% অন সেলস প্রাইস। তো এটা তো আমরা ঐকিক নিয়মে পারি কস্ট শিটে, তো এটা আমরা ঐকিকে দিব, ওরা কি করছে ঐকিকে দেয় নাই, আমরা ঐকিক নিয়মে করব। তো ফাইনালি আমাদের কাছে কি চাইছে দেখো, বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অ্যান্ড সেলিং প্রাইস অফ দি জব। তো আমাদের এই জবের সেলিং প্রাইস বের করো এবং টোটাল কস্ট বের করো। তো কস্ট শিট, তো আমরা জব কস্ট শিট লিখে প্রভাতি লিমিটেড লিখব। তো প্রথমে কি আনি, ম্যাটেরিয়াল আনি। তো 178 আইবিকে 37 টাকা করে গুণ করব, তো টাকা আসবে। তো এইভাবে পরেরটাও আমরা গুণ করব, ম্যাটেরিয়ালের টোটাল কস্ট 13,186। তারপরে কি আনি, ডিরেক্ট লেবার আনি। তো লেবার 370 ঘন্টা
3.5 টাকা করে, এই যে 370 3.5 টাকা করে আনবো। 480 ঘন্টা 3 টাকা 30 পয়সা করে, তো সেটা আনবো। তো এটা যোগ করলে আমরা কাকে পাই? 16,065। কাকে? প্রাইম কস্ট। তা আগের মতো ফ্যাক্টরি ওভারহিট সম্পর্কে বলছে 2 টাকা 80 পয়সা পার আওয়ার। তো আমরা টোটাল ঘন্টা কত ঘন্টা কাজ করছি? 370 আর 48। এই যে 370 আর 48 যোগ করে দিব, টোটাল ঘন্টা হবে। সেই ঘন্টাকে 2 টাকা 80 পয়সা দ্বারা গুণ করলে 2380 হয় ফ্যাক্টরি ওভারহিট। এটা যোগ করলে আমরা কাকে পাই? ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে 20% ওয়ার্ক কস্টের উপর হবে। তো ওয়ার্ক কস্টে 20%, 18,445, এটার 20%। তো 20% করে আমাদের যা হবে সেটা যোগ করলে আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম। তো কস্ট শিটের মতো। এখন বলছে সেলস প্রাইসের উপর প্রফিট। তো আমরা ওই যে ঐকিক নিয়মে করব, লেট দ্বারা বিক্রয় দ্রব্য কত? 100, তার থেকে প্রফিট যদি 20 টাকা বাদ দিই, মোট খরচ হবে কত? 80। তাহলে আমরা ঐকিক নিয়মে লিখব, যখন মোট ব্যয় 80 তখন বিক্রয় কত? 100। যখন মোট ব্যয় 1 টাকা তখন 100। বিক্রয় কী হবে? ভাগ হয়ে যাবে। ওইভাবে ঐকিক নিয়মে করলে 5,033 টাকা আসবে। এগুলো তো তোমরা পারো, তো এটা আমার তো শেখার বিষয় না, কস্ট কনসেপ্টের। তো ওইভাবে করে দেবা। মোট কথা জব কস্ট আর কস্ট শিট হুবাহু সেম। তারপরে কিছু মারপেজ আছে যে একেবারে নাই, সহজ আছে, কঠিন না। তো ওটা পারবা। এবার স্যার মারপ্যাচ কেমন আসতে পারে এটা একটা দেখিয়ে দেন। মারপেজ বলতে যেগুলো আমি দেখছি কোনো একই রকম, যে রেট বের করা। আচ্ছা, তোর মারপ্যাচ রিলেটেড ম্যাথ একটু পরে দেখাই, মানে ব্রেকের পরে, কারণ টাইম আর 2 মিনিট আছে। তো ব্রেকের পরে আমি আচ্ছা স্যার। আবারও 2-4টা ম্যাথ শেখাবো বড় হচ্ছে। এখন ব্যাচ কস্ট, আমরা মজুদ পণ্যর একটা চ্যাপ্টার করছিলাম, মনে আছে না সবার? ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ব্যাচ কস্টিংয়ের ক্ষেত্রেও এরকম আমাদের ম্যাথ আছে। ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি √2 a ও লিখতাম, আর এখানে লিখবো এস। তো এই রিলেটেড সূত্র আমরা মজুদ পণ্য ইনভেন্টরি স্যার চ্যাপ্টারে এটা কি করছি। শুধু ব্যাচের ক্ষেত্রেও হইতে পারে। স্যার তো এটা কি শুধু সূত্র দিবেন? হ্যাঁ, হ্যাঁ, বলো। ব্যাচ কস্টিং কি শুধু সূত্রটাই ম্যাথ? না, 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 ব্যাচ কস্টিংও সেম, বাট ব্যাচ কস্টিংয়ের মধ্যে মজুদ পণ্যের মতো এরকম একটা ম্যাথ আছে, এই যে এটা তো ছোট্ট, এটা তো মজুদ পণ্য আর এটা তো সেম। ওটা ছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আর হচ্ছে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি। ওটা অর্ডারের উপর, এটা ব্যাচের উপর। তো আমি একটু পরে বুঝাবো। এই যে দেখো, ব্যাচ কস্টিংও দেখো, কস্ট শিট, ম্যাটেরিয়াল, ওয়েজেস, এগুলা। তো টাইম আউট হয়ে যাচ্ছে, আমি ব্রেকের পরে সবাই 10 মিনিট পরে আসবেন। তো ঠিক আছে, তো টাইম আউট হয়ে যাবে, 10 মিনিট পরে সবাই আসবা। তো এখানে আমরা ব্যাচ কস্টিংয়ের কিছু ম্যাথ আমি দেখাই দিচ্ছি। শুরুতে ইনভেন্টরি বা মজুদ পণ্য, ম্যাটেরিয়াল বা ইনভেন্টরির একটা চ্যাপ্টার আমরা করছি। সেই চ্যাপ্টারের ব্যাচ কস্টিং এর ক্ষেত্রেও ইকোনমিক ব্যাচ কস্টিং নামক ওই সূত্রের মতো এখানেও ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি আমাদের আছে, মানে কি পরিমাণ ব্যাচে আমরা যদি উৎপাদন করি। স্যার ব্যাখ্যাগুলো বোঝা যাইতেছে না। বোঝা যায় না? না স্যার। তুমি মনে হয় মোবাইলে চাও, জুম করো।
জি স্যার ঠিক আছে। আচ্ছা, তো ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি যে সূত্র আমরা শিখছি, এখানে হচ্ছে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি সেম সূত্র। ওখানে 2A লিখতাম, এখানে লিখবো 2AS। এস মানে হচ্ছে সেটিং আপ কস্ট। ব্যাচ কস্টিং এর ক্ষেত্রে ব্যাচ হচ্ছে বিভিন্ন সংখ্যা ওয়াইজ আমরা উৎপাদন করি। তো এখানে এবং এ মানে হচ্ছে কি অ্যানুয়াল ডিমান্ড, আর সি মানে ক্যারিং কস্ট। ওখানেও ক্যারিং কস্ট শিখছে, এখানেও ক্যারিং কস্ট। তো এখন আমরা ম্যাথটা সলভ করি। আমাদের এই অঙ্কে বি লিমিটেডের মান্থলি ডিমান্ড ফর এ স্পেয়ার পার্টস আছে কত? 1000 ইউনিট। সেটিং আপ কস্ট পার ব্যাচ হচ্ছে 120 টাকা। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং পার ইউনিট হচ্ছে 25 টাকা। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% পার এনাম। এখন আমাদের কাছে চাইছে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি অফ বি লিমিটেড। তো সূত্র তো আমরা এটাই দিব। এখন অ্যানুয়াল ডিমান্ড, সে মান্থলি ডিমান্ড হচ্ছে 10,000 ইউনিট, তাহলে অ্যানুয়াল হবে কত? 12 মাস, 12,000 ইউনিট। তারপর আমাদের 2S সেটিং কস্ট আমাদের লাগবে এস। তো সেট আপ কস্ট বলে দিছে সেটিং আপ কস্ট পার ব্যাচ, প্রতি ব্যাচ কত টাকা? হচ্ছে 120 টাকা করে। তো আমরা এই যে 2AS 120 টাকা আমরা বসাই দিব। এরপরে স্যার ওখানে না পার বলছিল, মানে প্রতিটা 120 টাকা, তাহলে তো আমার ইউনিট উৎপন্ন হইতে 1000 ইউনিট। তাহলে 120 ইন্টু 1000 দিয়ে এক 1000 হবে না? না, তোমার তো অ্যানুয়াল ডিমান্ড মান্থলি বলছে, এক বছরের বললে কত হবে? 12,000 না? ওইটা তো ওইটা না তো, ওই যে এস এর মানটা আর কি, সেটিং কস্ট। হ্যাঁ, সেটিং করে বলছে। সেটিং কস্ট হচ্ছে পার বেচ, মানে প্রতি বেচে 120 টাকা আর কি উৎপন্ন হয়। হুম। তাহলে এখানে কি কোনো এক বেচের কোনো বইলা দিছে নাকি? না না, এটা নর্মালি পার ব্যাচ সেটিং কস্টটা এখানে সরাসরি গুণ হিসাবে দিও, কারণ এখানে তো আর ব্যাচের সংখ্যা বলা নেই। ধরে নিব অ্যানুয়াল ডিমান্ডের সাথে এটাই সেটিং কস্ট। আর নিচে হচ্ছে কি ক্যারিং কস্টটা দিয়ে দিবা। ক্যারিং কস্টটা হচ্ছে কিসের উপর হবে? যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 25%। রেট অফ ইন্টারেস্ট বলতে ক্যারিং কস্টের পার্সেন্টেজটাকে বোঝায়। তো ওদের অঙ্কটা বানাতে ভুল করছে, রেট অফ ইন্টারেস্ট না লিখে রেট অফ ক্যারিং কস্ট হবে। হ্যাঁ, তো রেট অফ ক্যারিং কস্ট দিয়ে দিবা। তাহলে এখানে 10% আমরা দিব কিসের উপর? ম্যানুফ্যাকচারিং কস্টের উপর। 10% হচ্ছে ক্যারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে সকল ধরনের খরচ থাকে, এর ভিতরে যদি ক্যারিং কস্ট 10% হয়, এই জন্য আমরা 25-এ 10% 2.5 টাকা ধরছি। মোট কথা এই ম্যাথটা যে যিনি তৈরি করছেন তার ইনফরমেশন লেখায় ভুল হয়েছে, কিন্তু বাট ইনফরমেশনগুলা বুঝছো তো নাকি? জি স্যার। তো মান বসায় দিলে ওই এই তার 1773 ইউনিট যদি সে উৎপাদন করে প্রতি ব্যাচে, তাহলে তার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মোট কস্ট কমে যাবে। ইকোনমিক ব্যাচ পরিমাণ মানে ব্যাচ কোয়ান্টিটি, এক ব্যাচে এতটুক উৎপাদন হয়, যার কারণে সেটিং আপ কস্ট 120 টাকা এই সরাসরি হয়েছে। এখন বুঝছো সাগর? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ইনভেন্টরি যে চ্যাপ্টারটা করছিলাম ওইটার মতোই। এই ম্যাথটাও দেখাই দিই, ছোট্ট একটা ম্যাথ। সূত্রর এগুলা
33 নম্বর একটু ছোট করা লাগে। দেখো এখানে ইন এ ফ্যাক্টরি মান্থলি ডিমান্ড ফর এ কম্পোনেন্ট 1500 ইউনিট। সেটিং আপ কস্ট পার ব্যাচ হচ্ছে কত, 80 টাকা। ক্যারিং কস্ট পার ইউনিট হচ্ছে 2 টাকা। এটার ইনফরমেশন ঠিক আছে। ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি চেয়েছে, ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি আমরা দিয়ে দেব। তো 2 AS, তো আমাদের প্রতি মান্থলি ডিমান্ড বলছে, তো এটাকেও আমরা কি করব, 1500-কে 12 দ্বারা গুণ করলে ওরা দেখায় নাই, 12 দ্বারা গুণ করলে 18,000 হয়, তো আমরা দেখাবো। ইন্টু সেটিং কস্ট, সেটিং কস্ট হচ্ছে কত, 80 টাকা। এই যে 80 আমরা বসালাম, ভাগ হচ্ছে কি ক্যারিং কস্ট 2 টাকা। তো আমরা ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি আমরা পেলাম কত, 1200 ইউনিট। 1200। হ্যাঁ, মানে তারা যদি প্রতি ব্যাচে 1200 ইউনিট উৎপাদন করে, তাদের মোট ব্যয় কম হবে। এ হচ্ছে একটা রিকোয়ারমেন্ট 1। এরপরে 2 নম্বরে নাম্বার অফ ব্যাচ ইন এ ইয়ার, এক বছরে তাহলে কয়টা ব্যাচ হবে। তো আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে কত, 18,000 বার্ষিক। প্রতি ব্যাচে যদি তুমি 1200 ইউনিট উৎপাদন করো, তাহলে তুমি কি করবা, এই 18,000-কে 1200 দ্বারা ভাগ করবা, যার কারণে সূত্রটাকে দাঁড়ায় নাম্বার অফ ব্যাচ ইন এ ইয়ার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ভাগ হচ্ছে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি। ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি আমরা বের করছি 1200, 18,000-কে 1200 দ্বারা ভাগ করলে প্রতি বছরে সে তারা 15টা ব্যাচ দ্বারা কমপ্লিট করতে পারবে। বুঝতেছি, কঠিন না, সহজ আছে। এরপর হচ্ছে জি ইন্টার স্যার। ইন্টারভ্যাল, এগুলো ইনভেন্টরির ওই চ্যাপ্টারের মতোই। ইন্টারভ্যাল বিটুইন টু কনজিকিউটিভ অপটিমাম রান, তো এটা একটা 360-র উপর ডিপার্টমেন্ট বোঝায় যে ইন্টারভ্যাল বিটুইন টু কনজিকিউটিভ অপটিমাম রান বলতে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। 360 দিনকে নাম্বার অফ ব্যাচ দ্বারা ভাগ করবা, তাহলে কতদিন পরে, 24 দিন। তো 24 দিন, 24 ডেজ হবে। টু কনজিকিউটিভ ইন্টারভ্যালটা হবে 24 দিন পর পর। মানে এটা বোঝানো হচ্ছে যে তারা বছরে 15টা ব্যাচের কাজ করতে পারবে। তাহলে প্রতি ব্যাচ শুরু করবে কখন, ইন্টারভ্যাল, আমরা যেমন পরীক্ষা দেই না, কয়দিন পর পর পরীক্ষা, ইন্টারভ্যাল। আর এখানে কয়দিন পর পর ব্যাচ শুরু হবে, 24 দিন পর পর। এটা বুঝছি, সূত্রও বোঝা যায়। জি স্যার। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, এরপরে আসো মিনিমাম ইনভেন্টরি কস্ট। তো মিনিমাম ইনভেন্টরি কস্ট বলতে কি বোঝায়, আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি তো বের করলাম। মিনিমাম ইনভেন্টরি কস্ট, আমাদের সেটিং আপ কস্ট অঙ্কে ছিল কত, 80 টাকা পার সেট আপ, মানে পার ব্যাচ। 80 টাকা ছিল পার ব্যাচ, আর আমরা ব্যাচ করতে পারবো কয়টা, 15টা। এই জন্য 15 ব্যাচ ইন্টু 80, মোট ব্যয় হবে কত, 1200 টাকা। ক্যারিং কস্ট তাহলে কত, ক্যারিং কস্টের ক্ষেত্রে আমরা ইনভেন্টরি বা ম্যাটেরিয়াল চ্যাপ্টারে অ্যাভারেজ ইনভেন্টরি বের করতাম। তোমরা চ্যাপ্টারটা দেখো, এই আমার ক্লাসের পর ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা। তো ক্যারিং কস্টটা মূলত আগে অ্যাভারেজ ইনভেন্টরির উপর ধরা হতো। তো অ্যাভারেজ ইনভেন্টরিটা হয়
এই যে আমরা যে ইউনিট তৈরি করছি এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির, সেটাকে 2 দ্বারা ভাগ করলে গড় মজুদ পেতাম। তো এখানে গড় কস্ট হয় 2 দ্বারা ভাগ করলে 60 ইউনিট হয়। সেই ইউনিটকে ক্যারিং কস্ট আমাদের দেওয়া ছিল 2 টাকা করে, সেই 2 দ্বারা গুণ করলে আমরা ক্যারিং কস্ট টোটাল পাবো। তো এটাও 1200। তাহলে মোট মিনিমাম ইনভেন্টরি কস্ট আসবে 2400 টাকা। এটা বুঝছি কি না? জি স্যার। স্যার নিচে তাহলে ওয়ার্কিংটা লাগবে না? না না, এটা তো আমরা এমনি বুঝলাম। এবার আসো, এই দুইটা ম্যাথ হচ্ছে এক্সেপশনাল। যদি ব্যাচ কস্টিংটাকে ম্যাটেরিয়াল কস্টিংয়ের সাথে মিক্স করে দেয় তাহলে এই ম্যাথটা দিতে পারে। যাতে করে তোমরা কনফিউজ না থাকো, দেখাই দিলাম। এখন ব্যাচ কস্টিং আর কি বলে জব কস্টিং সেম। দেখো এই 34 নাম্বার ম্যাথটা, এখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি করে দেখো ব্যাচ কস্টিংও আমরা টোটাল কস্ট বের করছি। তো এইরকমই ম্যাথ আসবে, তো আমারই কঠিন হবে না। কিন্তু প্রশ্নগুলো দেখলে মনে হবে অপরিচিত। তো এখন যেহেতু দেখে ফেলতেছ, তো আর অপরিচিত মনে থাকার কথা কারণ নেই। জিনিসগুলো সব কস্ট কনসেপ্ট, ম্যাটেরিয়াল এগুলোর সাথে কানেক্টেড। তো আমি 34 নাম্বার ম্যাথটা পুরোটা বুঝাই দিচ্ছি, এটার পর ছুটি দিয়ে দিব। তোমরা সবগুলা ম্যাথ দেখবা। স্যার পিডিএফটা দিয়ে দেন আর ভিডিও রেকর্ডটা একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসও দিয়ে দেব, পিডিএফটাও আজকেই দিয়ে দিতেছি, ক্লাস রেকর্ডটাও ইউটিউবে দিয়ে দিব লিঙ্ক করে, যাতে করে ইউটিউবটা একটু ফাস্ট হয়। আচ্ছা এখন দেখো এই ম্যাথটা শেষ করি। ইন 2008 ইশরাক লিমিটেড হ্যাজ এ প্ল্যান টু প্রডিউস 36,000 ইউনিট। The cost of direct material and direct labor during the year estimated 1,08,000 1,80,000। মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 1,08,000, ডিরেক্ট লেবার হচ্ছে 1,80,000। কস্ট অফ সেটিং আপ অফ ইকুইপমেন্ট ফর ইচ ব্যাচ হচ্ছে উইল বি কত? 200 টাকা। সেটিং কস্ট 200 টাকা বলে দিছে। ক্যারিং কস্ট অফ ইচ ইউনিট ইনভেন্টরি উইল বি হচ্ছে 3 টাকা 60 পয়সা পার এনাম। ফিক্সড ওভারহিট আদার দেন সেটিং আপ কস্ট উইল বি হচ্ছে 90,000 টাকা ডিউরিং দ্য ইয়ার। তার মানে ফিক্সড ওভারহিট বলে দিছে 90,000 টাকা। ভেরিয়েবল ওভারহিট উইল বি হচ্ছে 75% অফ দ্য ডিরেক্ট লেবার কস্ট। তো ভেরিয়েবল কস্টও ডিরেক্ট লেবার কস্টের 75% বলে দিছে। আমাদের কাছে কি কি চাইছে দেখো। কম্পিউট দ্য ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি, আবারও সেম। তো আমরা অলরেডি ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি লিখে 2AS। তো আমাদের অ্যানুয়াল ডিমান্ড কত? 34,000। তো আমরা 34,000 বসাবো। সেটিং কস্ট আমরা এই যে মাত্র দেখলাম 200, তো আমরা এই যে 200 দেখব। ক্যারিং কস্টে মাত্র দেখলাম 3 টাকা 60 পয়সা, তো এটা বসাই দিব। তার মানে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি আমরা পেলাম প্রতি ব্যাচে 2,000 ইউনিট। 2,000 টাকা 2,000 ইউনিট। ইউনিট। তো আমরা 2,000 ইউনিট আমরা জানলাম। 2 নম্বর বলছে নাম্বার অফ ব্যাচ ইন এ ইয়ার, তো অলরেডি একটু আগে এটা দেখছি। তার মানে 36,000 অ্যানুয়াল ডিমান্ডকে 2,000 দ্বারা ভাগ করলে তারা প্রতি বছরে 18টা ব্যাচ কমপ্লিট করতে পারবে। তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমাদের বলছে ব্যাচ অনুযায়ী কস্ট বের করতে, কস্ট পার ব্যাচ অ্যান্ড কস্ট পার ইউনিট। একদম ইজি। তো দেখো কস্ট পার ব্যাচ অ্যান্ড কস্ট পার ইউনিট, তো কীভাবে ওরা দেখাইছে, এই যে রিকোয়ারমেন্ট 3। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের শুরুতেই 1,08,000 ছিল, মনে আছে না সবার? উপরে আর যাচ্ছি না। তো আমরা মোট কয়টা ব্যাচ করতে পারবো? 8টা, 18টা। 18টা। হ্যাঁ, 18 দ্বারা ভাগ করলে আমাদের বলছে প্রতি ব্যাচ কস্ট পার ব্যাচ কস্ট পার ইউনিট। তাহলে প্রতি ব্যাচে 1,08,000কে 18 দ্বারা ভাগ করলে প্রতি ব্যাচের ব্যয় হবে 6,000। আর 1,08,000কে যদি 36,000 দ্বারা ভাগ করি, প্রতিটা ইউনিটের পরিমাণ হবে 3 টাকা। ওই যে তো 36,000 ছিল ওই অ্যানুয়াল ডিমান্ড,
এই যে এই 36,000, এই স্যার 36, ওইটাও কি দেখাতে হইব? চাইলে দেখাই দিতে পারো, ওরা দেখায় নাই, তোমরা দেখাই দিও। এই যে এখানে 1,08,000 লিখে বাগ দিবা কত, 36,000। কারণ তোমার তো ইউনিট চাইছে, পার ব্যাচ চাইছে, পার ইউনিট চাইছে, তাহলে তুমি 36,000 দ্বারা ভাগ করলে 3 টাকা আসছে। বুঝছি না নাকি? জি স্যার। এটা ইজি, এই জন্য এই চ্যাপ্টারটা করাই দিই, পারবা সবাই। বাকি টাফগুলা টাফ নাই, ইজিগুলাই আছে, ধরতে পারবা। যেটা পারবা না আমাকে শনিবারের আগে আমাকে জানাও, ওগুলো আমি দেখাই দিব। ডিরেক্ট ওয়েজেসের ক্ষেত্রেও সেম, 18 দ্বারা ভাগ করলে 10,000 টাকা হয় পার ব্যাচ, আর 36,000 দ্বারা ভাগ করলে 5 টাকা হয় পার ইউনিট। এবার আসি ফ্যাক্টরি ওভারহিট। ফ্যাক্টরি ওভারহিটের ভিতরে ফিক্স দেখে আসছিলাম আমরা 90,000 টাকা, মনে আছে? উপরে স্যার একটু উপরে গেলে ভালো হয়। এই যে এখানে, এই যে ফিক্সড ওভারহিট আদার দেন সেটিং আপ কস্ট উইল বি হচ্ছে কত, 90,000 টাকা ডিউরিং দ্য ইয়ার। 90,000। এই 90,000 টাকা আমাদের ওখানে ফ্যাক্টরি ওভারহেডে দেখাবো। আবার আরেকটা কি বলছে, ভেরিয়েবল ওভারহেড উইল বি হবে কত, 75% অফ দ্য ডিরেক্ট লেবার কস্ট। তো এই দুইটা দেখে গেলাম, 90,000 হচ্ছে 75% অফ ডিরেক্ট লেবার কস্ট। এগুলা প্রশ্ন পড়লেই তোমরা নিজে ধরতে পারবা। তো ফিক্স 90,000 ইন্টু 18, ব্যাস তো আমাদের 18, এই জন্য 5,000। আবার 90,000 ইন্টু ভাগ দিব কত, 36, কত হবে, 2.5 টাকা। ভেরিয়েবল কস্ট বলছে ওয়েজেসের 75%, মানে 10,000-এর 75% করলে কত আসবে, 7,500। 5 টাকার 75% করলে আসবে কত, 3 টাকা 75 পয়সা। বুঝতেছি? তো এগুলো ইজি। এরপর সেটিং জি স্যার। সেটিং আপ কস্ট পার ব্যাচ, অঙ্কে বলাই ছিল 200 টাকা। তো এখন আমরা কি করব, পার ব্যাচে যদি 200 টাকা হয়, বাকি 10 পয়সা কিভাবে বের করব? পার ব্যাচে যদি 200 হয়, এটাকে 36,000 দ্বারা ভাগ, না 36,000 না, পার ব্যাচে আমরা বের করছি কত, 2,000 না? এটাকে জি আমরা, স্যার 2000। তো আমরা এটা ঐকিক নিয়মেই করতে পারি। পার ব্যাচে যদি 2,000-কে, 200-কে 2,000 দ্বারা ভাগ করো, তাহলে 10 পয়সা আসবে, প্রতি ইউনিটটা চলে আসবে। বুঝছো তো মনে হয়? 200 ভাগ হচ্ছে কত, 2,000, 2000। তাহলে একটা ইউনিটে কত পড়বে, 10 পয়সা। স্যার 200 কেন নিব? 200 তো হচ্ছে পার ব্যাচে 200 টাকা ই কস্ট না, সেটিং কস্টটা। সেটিং কস্ট। সেটিং কস্ট কোথায় যায়, ফ্যাক্টরি ওভারহিটে যাবে। ফ্যাক্টরি ওভারহিটের আন্ডারে কে যাবে, সেটিং আপ কস্ট। তো পার ব্যাচে যদি 200 হয়, এক ইউনিটে কত হবে? তো আমরা কি করব, 200-কে 2,000 দ্বারা ভাগ করব। এখানে 2,000 ইউনিট যদি এক ব্যাচে হয়, তাহলে এক ব্যাচে খরচ কত, 200। তাহলে আমরা 2,000-কে 200-কে 2,000 দ্বারা যদি ভাগ করি, তাহলে 10 পয়সা হয় প্রতি ইউনিটে। আমাদের অঙ্কে চাইছে প্রতি ইউনিট বের করো। বুঝছো কি না? জি স্যার। এই, আর কিছু না। তো এরকম আমাদের প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট পার ইউনিট, কস্ট পার ব্যাচ, কস্ট পার জব, বা এইভাবে আমাদের প্রশ্ন যাবে। দেখো অঙ্কগুলো দেখতে কেমন, আমি আর প্রশ্ন পড়তেছি না। দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল রিলেটেড ম্যাথ,
যেভাবেই বলো বলো এইভাবেই করে যেতে হইব নাকি? হ্যাঁ হ্যাঁ প্রথম ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর ডিরেক্ট লেবার, ওটা হ্যাঁ থেকে প্রাইম কস্ট বের হবে, হ্যাঁ তারপর হ্যাঁ ওভারহিট সেট। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে যাবা। এই যে কস্ট পার পার্টস, এইভাবে। তো যেমন আমাদের এখানে দেখো ব্যাচ, এই ম্যাটটাও বুঝাই দিই একটু সময় যেহেতু আছে। এখানে ব্যাচ কয়টা? প্রথম ব্যাচে 10টা পার্টস তৈরি করবে, দ্বিতীয় ব্যাচে 100টা পার্টস তৈরি করবে, তৃতীয় ব্যাচে 500টা। যার কারণে তিনটা কলাম, 10টা পার্টসের, 100টা পার্টসের, 500টা পার্টসের, তারা টোটাল কস্ট বের করছে। তো পারবো না আমরা নাকি? বুঝাইতে হবে। আচ্ছা বুঝাই দিই, ধরছি যেহেতু। বলছে পার এক্স 101 ইজ মেড ইন কস্ট সেন্টার হচ্ছে 40। এটা কি লেখছে? এটা একটা এটা জব কস্ট শিট বা ব্যাচ কস্ট শিট, একই আর কি। তো এটা একটা নাম। ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে কত? 1.5 টাকা পার ইউনিট। অ্যান্ড ইজ টেক 10 মিনিটস টু প্রডিউস। দ্য মেশিন অপারেটর ইজ পেড হচ্ছে 6 টাকা পার আওয়ার। অ্যান্ড দ্য মেশিন আওয়ার রেট হচ্ছে কত? 12 টাকা। সেটিং আপ টাইম অফ দ্য মেশিন টু প্রডিউস পার্টস টেক হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। তো এগুলো থেকে বলছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ইনফরমেশন প্রিপেয়ার কস্ট শিট শোয়িং দ্য সেট আপ কস্ট, টোটাল কস্ট, এগুলো দেখাই দিতে বলছে। তো দেখাই দিই। তো প্রথমে কি আনবো? ডিরেক্ট ম্যাটেরিয়াল 1.5 টাকা করে আমাদের বলা ছিল এই যে এখানে পার ইউনিটে। তো 10টাকে 1.5 দ্বারা গুণ করলে 15, 100কে 1.5 দ্বারা গুণ করলে 150, এটাকে 1.5 দ্বারা গুণ করলে 750। তারপরে কাকে আনবো? ডিরেক্ট লেবার। লেবার সম্পর্কে আমরা জানছি যে তারা 10 মিনিট লাগে, যে ইচ পার্ট টেক, প্রত্যেকটা পার্ট, একটা পার্ট তৈরি করতে 10 মিনিট লাগে। এবং তাদেরকে মজুরি দেওয়া হয় 6 টাকা পার ঘন্টা। তো এখানে একটু বোঝার বিষয়, 10 মিনিট লাগে, সেটাকে 160 মিনিট দ্বারা ভাগ করি, সেটাকে যদি এই 6 টাকার রেট দ্বারা গুণ করে প্রতি ঘন্টায় যদি 6 টাকা হয়, তাহলে 10 পার্টস যদি গুণ করি সেটা আসবে 10 টাকা। এখন তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, আমি একটু ক্লিয়ার করি। তো এখানে 10টা প্রতি, এটা হচ্ছে 10টা তারা তৈরি করবে, যেখানে 1 ঘন্টা কাজ করলে কত? 6 টাকা। তার মানে 60 মিনিটে দেওয়া হয় কত? 6। তাহলে আমরা চাইলে ভাগটা এইভাবে দেখাতে পারি, 6 টাকার এগেনস্টে 60 মিনিট, আর প্রতি মিনিট গুণ হয় প্রতি আহ, এ, 10 মিনিটে একটা উৎপাদন হয়। তো এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, 10 মিনিট মানে 10 ইন্টু, যেহেতু 10, তো 10টা উৎপাদন করছি, 10 ইন্টু 10 কত হবে? 100। তো আমরা এই 6কে 60 দ্বারা ভাগ কিন্তু 100 দ্বারা গুণ করলে আলটিমেটলি এই 10 টাকা রেট চলে আসবে। সবাই আমার বিষয়টা বুঝছো কি না? আর যদি 100 হয় তাহলে 100 দ্বারা গুণ করলে 100 টাকা, আর 500 দ্বারা গুণ করলে 500 টাকা। বুঝছি সবাই? সাগর জি কি স্যার। পারবা এগুলা? জি স্যার। এরপর হচ্ছে প্রাইম কস্ট, ওভার ইট, এটার ক্ষেত্রে সেম। তো প্রাইম কস্টে টাকা দেয় 12 টাকা করে। তাহলে 12 টাকা দেয় 1 ঘন্টায়, আর 10 মিনিট আছে, যাই হোক। তাহলে 60 মিনিট দ্বারা ভাগ করব, ভাগ করে 10 মিনিটে প্রতি মিনিট যেহেতু 10, একটা উৎপাদন করতে 10 মিনিট লাগে, তো 10-এর সাথে 10 গুণ করলে এইভাবে 20, 200 আর 1000 আসবে। ওই যে এটার মতো দেখাবা। স্যার ডিরেক্ট লেবারের মতন দেখাবো? হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি। জাস্ট ওখানে কী হবে, 6-এর জায়গায় কী দিবা? 12 দিয়ে দিবা, আর কিচ্ছু করা লাগবে না।
এরপরে সেটিং আপ কস্ট আমরা জানছি কত করে, 3 ঘন্টা 20 মিনিট ধরে কাজ করছে। তো সবার ক্ষেত্রে সেমই হবে সেটিং, ব্যাচ সেটিং করতে সবার ক্ষেত্রে সব জায়গায় সেম কস্ট, এই জন্য 20 করে আসছে। সেটিং বেসের লেখাটা একটু লেখা দিলে ভালো হয়। এই যে এখানে দেওয়া আছে সেটিং আপ কস্ট, ওরা 3 ঘন্টা 20 মিনিট কাজ করছে। তো 3 ঘন্টা তো ঘন্টা আছেই, তাহলে 60 মিনিটকে 20কে 60 দ্বারা ভাগ করলে 3/3 বা 3 3 9 আর 1 যোগ করলে কত, 10/3 তো এখানে সেটিং আপ কস্ট আমাদের কত ছিল, এই 6 টাকা করে। এখানে সেটিং আপ কস্ট 6-এর, মানে 3 ঘন্টা 20 মিনিট যদি 6 টাকাকে গুণ করি টোটাল আসবে কত, 20 টাকা, মানে এই যে 10/3। এটাই করলে এখন এই যে 6 টাকা হচ্ছে যে এখানে মেশিন অপারেটিং কস্ট প্রডিউস হচ্ছে 6 টাকা পার আওয়ার। তো প্রতি ঘন্টা যদি 6 টাকা হয় তাহলে 3 ঘন্টা 20-এ হবে কত, 20 টাকা। এই জন্যে 20 টাকা আমরা বের করে দেখাই দিছি। আচ্ছা, এইভাবে সবগুলা কস্ট যোগ করলে আমাদের এই 10টা পার্টসের 65, 100টা পার্টসের 470, 500টা পার্টসের কত হবে 2270। আমাদের লাস্টে বলছে টোটাল কস্ট বের করতে, সেটাও বের করলাম। আর অ্যাজুমিং এ ব্যাচ এত তো দিছেই। আর কস্ট পার পার্টস, আর মানে 65কে 10 দ্বারা ভাগ করলে 6.5, 100টাকে 400, 100কে 470কে এত দ্বারা ভাগ করলে 4 টাকা 70 পয়সা, 500কে এত দ্বারা এত দ্বারা ভাগ করলে 4 টাকা 54 পয়সা। তো কস্ট পার পার্ট আমরা পেয়ে যাব। তো এইভাবে ম্যাথগুলো আর কি, তোমরা এই পিডিএফগুলো দেখে, এই যে এখানের ম্যাথগুলো দেখো সেম কস্ট শিট, তো আমরা পারবো। দেখো অ্যান্সারগুলা ঠিক একই রকম, যেগুলো আমি আর চিহ্ন দিচ্ছি টোটাল স্যার কস্ট। সেটিং হ্যাঁ বলো। সেটিং কস্ট একটু বলে ভালো হইতো, বুঝি নাই ওটা। সেটিং কস্ট এখানে বলছে দ্য সেটিং আপ টাইম অফ দি মেশিন টু প্রডিউস দ্য পার্ট টেক্স হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। মানে যখনই তুমি এই 10 পিস পার্ট সেট আপ দেবা, এখন ধরো 10টা বা একটা পার্টের বা একটা ব্যাচ তুমি স্টার্ট দিবা। আমরা যেমন একটা জিনিস উৎপাদন করতে গেলে কিছু কিছু খরচ আছে, ফিক্স কস্ট, যেমন বেতন। আমরা জানি আমরা উৎপাদন যতটুকুই করি না কেন আমাদের ফিক্স কস্ট সেম, ঠিক সেম। যখনই তুমি ব্যাচটা সেট আপ দিবা তখন প্রতি ব্যাচ সেট আপে তোমার 3 ঘন্টা 20 মিনিট লাগবে। কতক্ষণ লাগবে, 3 ঘন্টা 20 মিনিট। তুমি 10টা উৎপাদন করো না 100টা উৎপাদন করো বা 500টা উৎপাদন করো, কোনো সমস্যা নেই। সেখানে তোমার সেট আপ দিতে 3 ঘন্টা 20 মিনিট লাগবে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এখন 3 ঘন্টা 20 মিনিটের জন্য তুমি কতটুক সেট আপ কস্ট ধরবা। তো এখানে আমাদের অঙ্কের শুরুতেই বলে দিছিল যে এই যে ম্যাটেরিয়াল কস্ট তো 1.5 টাকা পার ইউনিট তো ছিলই। ইচ পার্ট টেক 10 মিনিটস টু প্রডিউস দ্য মেশিন অপারেটর অ্যান্ড পেড 6 টাকা পার আওয়ার। তো মেশিন অপারেটর যারা, তারা একজন লেবারও এবং একজন কি সেট আপ, মানে সেট আপ কাজও তারা ব্যস্ত, মানে সেট আপ কাজও করে লেবারের কাজও করে। তো সেট আপ যারা করে তাদের রেটও তো 6 টাকা করেই হবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেহেতু তারা 6 টাকা করে পাবে,
টাকা পাবে প্রতি ঘন্টায়, পার আওয়ার কত করে? 6 টাকা। বুঝতেছ? তাহলে 3 ঘন্টা 20 মিনিটে কত হয়? 3 ঘন্টা 20 মিনিট। এখন ধরো 3কে যদি 6 দ্বারা গুণ করো কত আসে? 3 × 6 = 18 প্লাস 20 মিনিট। তো 20 মিনিটে চাইলে তুমি এইভাবে দেখা দিতে পারো। তো 20 ভাগ হচ্ছে 60 ইন্টু হচ্ছে কত? 6। তো আলটিমেটলি এটা আসবে 2 টাকা। কত আসবে? 2। 18 আর 2 যোগ করলে কত আসবে? এই 20 টাকা চলে আসবে 3 ঘন্টা 20 মিনিটের তাদের সেট আপ কস্ট। এখন বুঝছো কিনা? জি স্যার। এই 20 টাকা করে সববারই যতবার সেট আপ দিবা 20 টাকা করে সবার ক্ষেত্রে সেম। সেট আপ কস্ট সকল ব্যাচের ক্ষেত্রে সেম হয়, এটাও মাথায় রেখো সবাই। তো আজকে এই পর্যন্তই। আমার এই পিডিএফ, তোমাদের বই তো আছেই, এই আর চিহ্নিত ম্যাথগুলো দেখলেই হবে। সব এরকম কস কনসেপ্ট রিলেটেড ম্যাথ ধরতে পারবা। আর মাঝখানে 25-26-এর ম্যাথ আছে, যেটাই পারবা না আমাকে বইলো, শনিবারে দেখাই দিব। আর তোমাদের অন্যান্য চ্যাপ্টারের ম্যাথগুলোও বইলো, শনিবার আরেকটা ক্লাস নিব তোমাদের। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর সবাই স্যার ঘাবড়াও না। শনিবারে ক্লাস কয়টা নিব? এই টাইমেই নিব, 9:30টায়। ঠিক আছে? তো রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি আর পিডিএফটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো।